এইবার আমি বলবো তার কথা যিনি এই গানটি রচনা করেছেন। হে ভক্তগণ, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বর্ণনা যে পদকর্তা রচনা করেছেন তিনি মহাপ্রভুর প্রিয় গায়ক, তার নাম বাসুদেব ঘোষ। তিনি আজকে দুঃখ করে বলছেন যে আমার পরম সৌভাগ্য যে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গান শিখেছি জানো, আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সন্ন্যাসী হয়ে গেল, কে আমাকে কীর্তন শেখাবে ভাই? আর অত মধুর কীর্তন জানেই বা কে? তার কণ্ঠের কীর্তনে যে পাথর গলে যায়, আমার নিমাইয়ের কণ্ঠের কীর্তনে যে পাথর গলে যায়। বড় সুখময় কীর্তন প্রভু আমার করিত দিয়ায়। আজ সমরি সে সব বাসুর হিয়া ফাটি যায়। বলো বলো এখন কীর্তন কে করিবে? বলো বলো এখন কীর্তন কে করিবে? এই সোনার নদী আর ঘরে ঘরে এখন কীর্তন কে করিবে? এই সোনার নদী আর ঘরে ঘরে তেমন করে পাষাণ গলানো সুরে সোনার নদী আর ঘরে ঘরে পাষাণ গলানো সুরে সোনার নদী আর ঘরে ঘরে বলিয়া চন্ডালে কোলে সুখময় কীর্তন করিত নদিয়ায়। আজ সমরি সেসব বাসুর হিয়া ফাটি যায়। সমরি সেসব বাসুর হিয়া ফাটি যায়
ভাটি যায় রে সমরিষে সবাসুর হিয়া ভাটি যায় রে সমরিষে সবাসুর হিয়া ভাটি যায় রে সমরিষে সবাসুর হিয়া ভাটি যায় রে হিয়া ফাটি যায় সমরিষে বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম वन्दे नन्द व्रजस्तिनां पादरेणुमभीष्टं यासां हरे कथोदिता पुनति भुवनत्रयम् हर हरि नाम हरि नयन भोरि गोपी बल्लभ राधा मदन সবাই বলো বৃন্দাবন ধাম কি রাধা রানী কি ছয় গোস্বামী কি নিজ নিজ গুরু মহারাজ কি মধুময় শ্রীধাম বৃন্দাবন রাধারানীর বিরহ দশা বর্ণনা হবে। বিরহের অজস্র পদ পদাবলী আছে বাবা। একটু আগে আপনারা শুনলেন চৈতন্য মহাপ্রভুর শ্লোকে রাধারানী বলছেন, আমার চোখের ধারা যেন বর্ষার ধারা কেউ হার মানায়। এবং সত্যিই বাংলার বৈষ্ণব পদাবলী সাহিত্যে এত ভান্ডার। একটা দুর্লভ গান দিয়ে আজকে একটু শুরু করব মনে করছি। বিরহের গান, কিন্তু কত দুর্লভ গান দেখুন। আমার আর কিছু ভালো লাগে না, ভালো লাগে না, না না গো কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না। দেখুন যে বর্ণনা আমি দেব বসন্তকালীন বর্ণনা দিয়ে শুরু। এক একটা ঋতুর মহিমা থাকে। সরস্বতী পুজো হয়ে গেলেই বসন্তের শুভারম্ভ ধরা হয়। ওই জন্য সরস্বতী পুজোর দিনটাকে কি বলে? পঞ্চমী। কি পঞ্চমী? শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী। বসন্তকালের শুভারম্ভই হচ্ছে ওই বসন্ত পঞ্চমী থেকে, সরস্বতী পুজোর দিন থেকে। তাই এই পদটা আমি যখন গাইবো দেখবেন বসন্তকালের সব বর্ণনা, অথচ রাধারানীর বিরহের কথা। আচ্ছা, আপনারা এই যে সুন্দর প্যান্ডেল দেখছেন মায়াপুরের আদলে, ভিতরে ডিজাইন সেই মধুসূদন মণ্ডল বাঁকড়া, তাকে একটু সম্মান জ্ঞাপন করব। আর সুন্দর সাউন্ড দিচ্ছেন আমাদের ভাই বাপ্পা, ওই জন্য একটু বিঘ্ন ঘটাচ্ছি। না না দরকার, সবাই মিলে এত সেবা করছেন, তার মর্যাদা দেওয়া উচিত। এটাও কিন্তু একটা সেবার মধ্যে। হরি বল, হরি বল, হরি বল। আমাদের
প্রসাদ চলছে, কারণ যেহেতু ভক্তের সমাগম বেশি, ছোট্ট একটা কানায় ধাপে ধাপে চলছে, আপনারা সকলেই প্রসাদ পেয়ে যাবেন। হ্যাঁ, সকাল থেকেই চলছে তো, 15-20 হাজার যাবে, 3 দিন চলবে আপনার। হ্যাঁ, সুতরাং কেউ অভুক্ত যাবেন না, সব ব্যবস্থা আছে, কারণ সবই গৌরী কৃপা আর আপনাদের আশীর্বাদ আর সহযোগিতা যেভাবে করেন। সত্যি আপনাদের চরণ তলে যদি এই অনুষ্ঠান করতে করতে মৃত্যু হয়, তাহলে হয়তো শান্তি পাবো। জয় জয় শ্রী গৌর নিতাই নাথ প্রেমান প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি রাধে। খুব ভালো লাগলো মহাবীর বাবুর কথা শুনে। সবাই মিলে তাকে আশীর্বাদ করবেন, সেবার মধ্যে সে যেন আরো এগিয়ে যায়। আর আমার কিছু ভালো লাগে না। বসন্তের প্রথম বৈশিষ্ট্য কি জানেন? বসন্তকালের প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা আমরা এখন পাই না। আমাদের দুর্ভাগ্য, সেটা আমরা এখন পাই না। সেটা হচ্ছে মলয় পবন। মলয় পবন মানে কি? দক্ষিণ ভারতে একটা বিরাট বড় জঙ্গল আছে, একটা পর্বতের উপর। পর্বতটার নাম মলয় পর্বত, আর সেখানে শুধুই চন্দন গাছ আর চন্দন গাছ। চন্দন গাছের বিরাট জঙ্গল দক্ষিণ ভারতে। বেশ কয়েক বছর আগে আপনারা খবরের কাগজে সেই চন্দন দস্যুর কথা পড়েছেন না? তার নাম ছিল বীরাপ্পান। চন্দন দস্যুর কাহিনী শুনেছেন তো? সেই চন্দন দক্ষিণ ভারতে, মানে শত শত কিলোমিটার ধরে জঙ্গল শুধু চন্দনের। আর সেই চন্দনের বাতাস যখন দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে আসে, সেটা দক্ষিণা বাতাস আমরা বলি। দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে আসে দক্ষিণের বাতাস। সেই বাতাসের মধ্যে ওই দক্ষিণ ভারতের চন্দনের গন্ধ মেশা থাকতো, সেই জন্য তার নাম মলয় পবন। কিন্তু এখনকার দিনে কলকারখানা এত বেড়ে গেছে যে চারিদিকে ওই দূষিত গ্যাসের জন্য ওই চন্দনের গন্ধ আর আমাদের নাকে এসে পৌঁছায় না। কিন্তু প্রাচীনকালে যখন কলকারখানা ছিল না, সেই যুগে পাওয়া যেত। তাই রাধারানী বলছেন, অতি শীতল মলয়ানিল মন্দ মন্দ বহনা। মলয় পবন ধীরে ধীরে বইছে, কিন্তু হরি বইমুখী আমারই অঙ্গ। কৃষ্ণ সেবা করতে পারলো না বলে আমার হরি বিমুখ আমার এই অঙ্গ। মদনানলে দহনা, মদন অনলে দগ্ধীভূত হচ্ছে, পুড়ে যেন ছাই হয়ে যাচ্ছে আমার অঙ্গ। আর কিছু ভালো লাগে না। বড় লোফা, ভালো লাগে না রে ওতে শীতল মলয়ানিল মন্দ মন্দ বহনা অতি শীতল মলয়ানি মন্দ মন্দ দহনা অতি শীতল মলয়ানিল মলয় পবন বহে মন্দ মন্দ। মলয় পবন বহে মন্দ মন্দ। সখী কোথায় আমার প্রাণ গোবিন্দ? সখী কোথায়
মুখী হরি বই মুখী হরি বই মুখী জ্বলে গেল রে হরি বই মুখী জ্বলে গেল রে পাপ অঙ্গ আমার 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 হরি বই মুখী অঙ্গ 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 আমার জ্বলে গেল রে হরি বই মুখী हमारी मदनाले दहोना मदनाले दहोना বসন্তকালের প্রথম বৈশিষ্ট্য দক্ষিণের বাতাস। ও মায়েরা, প্রকৃতি আমাদের সারা বছর নানান ভাবে সেবা করে, আর আমরা প্রকৃতির ক্ষতি করি, তাই না? যেখানে 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 খুশি প্লাস্টিক ফেলে দিই। প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না কখনো। এই সাধারণ শিক্ষাগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। প্লাস্টিক এমন জায়গায় ফেলবেন যাতে সেই প্লাস্টিক তুলে নিয়ে আবার কোম্পানিতে ওই প্লাস্টিক ঘুরিয়ে ফিরিয়ে আবার সেগুলো কাজে লাগাতে পারে। কারণ প্লাস্টিক আমাদের দেশের বন্যার প্রধান কারণ হয়ে যাচ্ছে। প্লাস্টিক জীবজন্তুর এবং গাছপালার ক্ষতির প্রধান কারণ হয়ে যাচ্ছে। তাই প্রকৃতি করে আমাদের উপকার আর আমরা করি প্রকৃতির অপকার। বসন্তকালের প্রথম উপকার কি না, দক্ষিণের বাতাস বয়ে দেয় প্রকৃতি, আর তাতে চন্দনের গন্ধ মেশা থাকে, আর আমরা বাতাসে কলকারখানার কালো ধোঁয়া মিশিয়ে দিচ্ছি। সেই জন্য প্রকৃতির সেবা আমরা ঠিক নিতেই পাচ্ছি না। বসন্তকালের দ্বিতীয় বৈশিষ্ট্য কি, যেটা এখনো বেঁচে আছে, কোকিলের ডাক। দেখবেন সারা বছরের মধ্যে কোকিল বসন্তকালেই ডাকে। তাই রাধারানী বলছেন, ওই শোন কোকিল ডাকছে, ওই কোকিলকে নিষেধ কর, আর যেন সে না ডাকে। ওই কোকিল ডেকে ডেকে আমার গোবিন্দের বংশীর ধ্বনি মনে করিয়ে দেয়। ওই কোকিল ডেকে ডেকে আমার প্রাণ গোবিন্দের কথা মনে করায়। নিষেধ কর কোকিলকে যেন আর না ডাকে। না 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 না, আমি স্বার্থপরের মতো বলবো না যে আমার সুখের জন্য কোকিলের ডাক বন্ধ কর। কারণ কোকিল তো সারা বছর ডাকবে না, এই বসন্তকালেই ডাকবে। আমি না হয় কৃষ্ণ বিরহে কষ্ট পাচ্ছি তাই আমার খারাপ লাগছে, কিন্তু কারোর না কারোর এই কোকিলের ডাক তো ভালো লাগছে। কাজে কোকিলের ডাক বন্ধ করিস না, বরং আরো বেশি করে ডাকতে বল কোকিলকে, যাতে আমার তাড়াতাড়ি মৃত্যু হয়। কারণ ওই কোকিলের ডাক মনে পড়লেই তো আমার প্রাণ গোবিন্দের বাঁশির কথা মনে হবে। কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুহু 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 রই, কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুল উলধ্বনি উলধ্বনি। কুহু কুহু রই, কোকিলা কুল কুহু কুহু রই, কোকিলা কুল। এইবার উনি বাঁশিতে এত সুন্দর কোকিলের ডাক করলেন,
সুরে কোকিলা কুলা কুলা কুহুরই, কোকিলা কুলা কুহু কুহুরই, অলি ঝঙ্কর কুসুমে, লাকুল কুহু কুহুরই অলি ঝঙ্কর কুসুমে, অলি ঝঙ্কর 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 ঝঙ্কর, অলি ঝঙ্কর ঝঙ্কর, অলি ঝঙ্কর কুসুমে, অলি ঝঙ্কর কুসুমে। কোকিলের ডাক হলো দ্বিতীয় বৈশিষ্ট্য বসন্তকালের। আর তৃতীয় বৈশিষ্ট্য কি? ভালো ভালো ফুল যদি ফোটে বসন্তকালে, ভ্রমর এসে গুঞ্জন করে। বসন্তকালে ভ্রমরের গুঞ্জনটা বেশি ভালো করে বোঝা যায়, কারণ বর্ষাকালে তো ভ্রমর উঠতে পারবে না বৃষ্টির জন্য, আর শীতকালেও ভ্রমরের ওড়াটা ঠিক বোঝা যায় না। অন্য কালে অতটা বোঝা যায় না যতটাই বসন্তকালে বোঝা যায়। তাই অলি ঝঙ্কর কুসুমে, অলি ঝঙ্কর কুসুমে, অলি লাকুল কুহু কুহুরই অলি ঝঙ্কর কুসুমে, কোকিলা কুল কুহু কুহুরই, অলি ঝঙ্কর কুসুমে, কোকিলা কুল কুহু কুহুরই অলি ঝঙ্কর কুসুমে। অলি ঝঙ্কার দিচ্ছে, অলি মানে ভ্রমর, কুসুমের কাছে এসে গুনগুন গুনগুন করে গান গাইছে। আর ওই কালো ভ্রমরকে দেখলেই তো আমার প্রাণ গোবিন্দের মুখটা মনে পড়ে, কারণ গোবিন্দও তো ভ্রমরই। আমাকে তোরা বলিস পদ্ম ফুল, রাই কমলিনী, রাই কমলিনী, ভক্তগণ বলে না রাই কমলিনী। তাহলে আমি যদি পদ্ম ফুল হই, তাহলে আমার প্রাণ গোবিন্দ ভ্রমর। ওই ভ্রমরের ডাক শুনলে আমার শুধু তার কথা মনে হচ্ছে। তোদেরকে বেশি করে ডাকতে বল, যাতে তাড়াতাড়ি আমার মৃত্যু ঘটে। কেন জানিস? যে যেটা চিন্তা করে মরবে, পরজন্মে সে সেটা তাড়াতাড়ি পাবে। এই যে রসিক দাসের কথা আপনাদেরকে শোনালাম, কেন এত বড় কীর্তন আচার্য হয়েছিলেন, এই রসিক দাসের কাহিনী আছে। রসিক দাস যখন কীর্তন শিখতে গেছিলেন, তখন তিনি দেখলেন কীর্তনে খুব কঠিন কঠিন বড় বড় তালের গান। তিনি মনে মনে ভাবলেন যে আমার দ্বারা বোধহয় কীর্তন হবে না। তাই তিনি ভাবলেন, শ্রীমদ্ ভগবত গীতায় লেখা আছে, যে যেটা চিন্তা করে মৃত্যুবরণ করে, পরজন্মে সে সেটা পাবেই। ওই যে আছে না শ্লোক গীতায়, প্রয়াণ কালে চমামে বা স্মরণ মুক্তা কলেবরম যা প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্ত্যত্র সংশয়। মৃত্যুকালে যদি কেউ আমার কথা চিন্তা করে করে মৃত্যুবরণ করে, সে আমাকে পাবেই পাবে। এটা গীতায় ভগবান লিখছে। তাই আমি কীর্তনের কথা চিন্তা করে যদি আত্মহত্যা করি, তাহলে হয়তো কীর্তনকে আমি পরজন্মে তাড়াতাড়ি পাবো। এই চিন্তা করে রসিক দাস যখন আত্মহত্যা করতে গেলেন, সেই সময় একজন ব্রাহ্মণ এসে মাথায় হাত দিয়ে বলছে, রসিক, তোমার ইচ্ছা আমি বুঝতে পেরেছি, তুমি আত্মহত্যা করতে চাও, কীর্তনকে এত ভালোবাসো যে পরজন্মে যাতে তাড়াতাড়ি কীর্তন শিখতে পারো। কিন্তু তোমায় আত্মহত্যা করতে হবে না রসিক, আমি আশীর্বাদ করে দিচ্ছি, তুমি বাড়িতে যাও, মুখ দিয়ে তুমি যে সুর বার করবে সেটাই কীর্তন হয়ে যাবে। এবার একজন ঠাকুর মশাইয়ের কথা শুনে রসিক সেই ঠাকুর মশাইয়ের সম্মানের জন্য সেদিন আত্মহত্যা করলেন না, বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন। আর বাড়িতে শুয়ে স্বপ্নে দেখলেন যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসে বলছে, রসিক, আমি নিজে তোমাকে আশীর্বাদ করে এসেছি ব্রাহ্মণ রূপে, তুমি যে গান গাইবে সেটাই আমার সেবায় কীর্তন হিসেবে চলে আসো। তাই তো সেই রসিক দাস যে মহাপ্রভুর কৃপা পেয়ে সে গান এমন গেয়েছিল যে সেই যুগে তিনি কীর্তনের প্লাবন বইয়ে দিয়েছিলেন সারা ভারতে, সারা বাংলার বুকে। সেই জন্য রাধারানী বলছেন যে ওই কোকিলকে আরো বেশি করে ডাকতে বল, যাতে আমি তাড়াতাড়ি মরতে পারি, কারণ পর জন্মে তাহলে আমি প্রাণ গোবিন্দকে পাবো। ওগো